এখানে ভোট শুধু ধর্ম আর ধর্ম আর ধর্ম নিয়ে ভোট। শিক্ষাবিদ একজন শিক্ষকতা ছেড়ে যদি আপনাকে কোনো রাজনৈতিক দল আপনাকে ডাকে, আহ্বান জানায়, আপনি কি হাত মেলাবেন রাজনৈতিক দলের সাথে? আবার কয়েক লক্ষ শূন্য পদে বিজ্ঞপ্তি দেবো এবং সঠিকভাবে নিয়োগ হবে, দুর্নীতি হবে না। আমি তাদের হেল্প করব, তাদের সঙ্গে হাত মেলাবো অবশ্যই। তৃণমূলের একজন মুখপাত্র ছিলেন, স্পোকসপারসন ছিলেন, সেই পদ থেকে এত চর্চিত একজন নাম, এত চর্চিত একটি মুখ সেখান থেকে সরে এলেন কেন? যে জন্যে মানুষ আমাকে চেনে, সেই যে কয়েক কোটি ছেলে মেয়ে তারা আজকের হতাশ, তাদের বয়স চলে যাচ্ছে, আর আপনারা আমার সঙ্গে রাজনীতি করার জন্য কি এখানে এনেছেন? পুরোপুরিভাবে আমার মুখটাকে ব্যবহার করার জন্য আমাকে নেওয়া হয়েছিল এবং চেষ্টা করেছিল আমার মুখটাকে পুড়িয়ে দিতে। তৃণমূল আমার কাছে অতীত। আমি যেদিন একেবারে পাগল হয়ে যাব সেদিন আবার তৃণমূলে যাব। সমাজে দুর্নীতি বেড়ে গেলে রাজনীতিবিদরা ধর্মের দিকে নিয়ে যায় বেশি। যার মধ্যে কোরআনের বিধান আছে, আদর্শ আছে, সে সমস্ত ধর্মকে সমান চোখে দেখবে, এটা কোরআনের বিধান। রাজ্যের রাজনীতিতে রীতিমতো ধর্ম ঢুকে পড়েছে। কেন বললাম? কারণ বিধানসভার ভেতর হোক কিংবা কলকাতার রাজপথ, রাজনীতি করতে গেলেই বিভিন্ন দল ধর্মকে টেনে আনছে বারবার। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে শিক্ষাবিদ কামাল হোসেন, যাকে এক কথায় সকলেই চেনে। প্রথমত তো বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। যে প্রশ্ন বলবো না, যা খুব জানতে ইচ্ছে করছে, একজন বাংলার সাধারণ নাগরিক হিসেবে জানতে ইচ্ছে করছে, তৃণমূলের একজন মুখপাত্র ছিলেন, স্পোকসপারসন ছিলেন, সেই পদ থেকে এত চর্চিত একজন নাম, এত চর্চিত একটি মুখ সেখান থেকে সরে এলেন কেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে উদ্দেশ্যে আমাকে ওখানে নেওয়া হয়েছিল, যে স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনের জটটা কাটানো হবে, কারণ আপনি এই বিষয়ে খুব ভালো জানেন। যখন সেখানে গেলাম দেখলাম আমাকে একটা শ্রেণী কাজ করতে দিচ্ছে না, এবং সেটা 4 থেকে 5 বার থেকে 11 বার চিঠি চাপাটি করেছি একেবারে উপর মহলে, একদম উপর সর্বোচ্চ মহলে, কিন্তু তারা সেটাও কোনো রকমের গ্রাহ্যই করেনি। অর্থাৎ তাদের মুখের এই কথা ছিল যে দুর্নীতিটাকে ছাপিয়ে যাবে, এই আমাদের সামাজিক প্রকল্পটাকে ছাপিয়ে যাবে দুর্নীতি। আর সেই জন্যে আমি বললাম না, আমি একজন শিক্ষক, যে জন্যে মানুষ আমাকে চেনে, সেই যে কয়েক কোটি ছেলে মেয়ে তারা আজকের হতাশ, তাদের বয়স চলে যাচ্ছে, আর আপনারা আমার সঙ্গে রাজনীতি করার জন্য কি এখানে এনেছেন? যে সুতরাং ছাত্রছাত্রীর স্বার্থে হয় মাদ্রাসা সার্ভিস কমিশন অর স্কুল সার্ভিস কমিশন সমাধান করুন, এবং আমি সমাধান করে দিতাম, মাত্র 3 থেকে 6 মাসে সমাধান করে দিতাম, অযোগ্যদের বার করে দিতাম, যোগ্যরা ঠিক জায়গায় এতো। আমাকে কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি বলে আমি সাংবাদিক সম্মেলন করে সমস্ত স্টেট, রাজ্য এবং রাজ্যের বাইরে যারা ছিল সেন্ট্রাল সাংবাদিক সম্মেলন করে জানিয়ে সম্মানের সঙ্গে পদত্যাগ করে চলে এসেছি। কারণ আমি পদলোভী নয়, আমি ওই যে পয়সা ইনকাম করে খাওয়ার জন্য নয়, আমি একজন পেশায় স্কুল শিক্ষক, সুতরাং আমার সামাজিক সম্মান আছে, তাই ছেড়ে দিয়ে চলে আসলাম। কোথাও গিয়ে কি আপনার মুখকে ব্যবহার করা হয়েছিল? আপনার যে ছবি রয়েছে, প্রতিচ্ছবি রয়েছে সারা সমাজের কাছে, ব্যবহার করা হচ্ছে? একেবারেই পুরোপুরিভাবে আমার মুখটাকে ব্যবহার করার জন্য আমাকে নেওয়া হয়েছিল এবং চেষ্টা করেছিল আমার মুখটাকে পুড়িয়ে দিতে। কিন্তু যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা বুঝেছে যে কামাল হোসেনকে নিয়ে এরা দাবা খেলছে আর কি। ঠিক তার আগেই কিন্তু আমি ঠিক সময়ে বার হয়ে এসেছি। সুতরাং এই সরকার মানুষের প্রকৃত উন্নয়নের কথা ভাবে না, এরা ফেক উন্নয়নের কথা ভাবে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ভোট হয়েছে। অর্থাৎ কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, তারপরে হচ্ছে চাকরির অধিকার, এই সব নিয়ে ভোট হয়। এখানে ভোট শুধু রাজনীতি, এখানে ভোট শুধু ধর্ম আর ধর্ম আর ধর্ম নিয়ে ভোট। এবং ওই তরুণী যারা উচ্চশিক্ষিতা ডিএলএড বিএড করেছে তারা যা পারে করুক গে, আমরা এই ভ্রাতাতে বেঁচে থাকব। কলকাতার বুকে ওয়াই চ্যানেল, যেখানে একটা আন্দোলন শেষ হবার পর আবার কিছুদিনের মধ্যে আবার একটি আন্দোলন এসে সেখানে অবস্থান বিক্ষোভে বসেছে। আপনি
ছাত্রছাত্রীদের সাথে খুবই ক্লোজভাবে একদম সংস্পর্শে ছিলেন, আছেন এখনো পর্যন্ত, শিক্ষক আপনি, রাজনীতিকেও খুব কাছ থেকে আপনি দেখেছেন। কি ভবিষ্যৎ হতে পারে এই পশ্চিমবঙ্গের? বারবার ওয়াই চ্যানেলে এই ধরনের আন্দোলন, অবস্থান, বিক্ষোভ। একটা দুটো জিনিস, যে ব্যবস্থা আর অপব্যবস্থা রাজনীতিবিদদের মধ্যে তথা ছাত্রছাত্রীদের মধ্যে বা আন্দোলনকারীদের মধ্যে, সরকার অপব্যবস্থাটাকে বেছে নিয়েছে। আর ব্যবস্থাটা হচ্ছে এই যে চাকরি বাকরি ওবিসি মামলা নিশ্চয়ই শুনেছেন, এটাকে অপব্যবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আর 2 নম্বর একটাই বলছি, যারা শুনছেন, যারা এই ধর্নাকারী, যার ধর্নায় আছেন বা আন্দোলনকারী, এদের প্রায় 25-30টা গ্রুপ আছে। তার ভিতরে যারা ধর্নায় বসেছিল শহীদুল্লাস, ওরা 5-6 বার আমাকে ডেকেছিল, আমি গেছিলাম, ওরা আমার কাছে এসেছিল। যারা আমার কাছে এসেছিল আমি তাদের কাছে গেছি এবং তখন আমি সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। এবং লাস্টে আমি চেষ্টা করেছি সবাইকে এক করে গণ আন্দোলন, এবং হচ্ছে সেটা সাংবিধানিক উপায়ে পুরো 1 থেকে 2 লাখ ছেলেমেয়ে রাস্তায় দাঁড়াবে। ব্যাস, রাজ্যের সরকারকে উত্তর দিতেই হবে, কেন সমস্যার সমাধান করছেন না, কোথায় সমস্যা, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি, মাদ্রাসা। 14 বছর পরে মাদ্রাসা রেজাল্ট হলো না, 2016 রায়টা তো আটকে আছে। এবং ওবিসি নিয়ে তো আপনি দেখেছেন, ওবিসি নিয়ে আমার একটি প্রশ্ন, যদি হয়তো আপনি করতেন, তবু একটা মারাত্মক প্রশ্ন। আপনারা যদি এই যে ওবিসি নিয়ে সমস্যার সমাধান তো বারবারই বলছেন না মা, যে কিছু দুষ্টু লোকের জন্য আছে, এবারে দুষ্টুটা কে? দুষ্টুটাই সরকার। কি হলো না, যখন 22 মে এখানে রায়টা বার হয়ে গেল, তারপরে 5 আগস্ট আপনারা সুপ্রিম কোর্টে গেলেন। সেই যদি আপনাদের সদিচ্ছা থাকতো ওবিসি মামলা মেটাবো, তাহলে সেই 5 আগস্ট সুপ্রিম কোর্টে তো আপনারা বলতে পারতেন যে আমাদের 3 থেকে 5 মাস সময় দিন হুজুর, আমরা কিন্তু ওবিসি সমস্যার সমাধান করে দেবো। এ তো গুরুতর অভিযোগ করছেন, মানে আপনি শাসক শিবিরের এত কাছ থেকে এক মুখপাত্র কাজ করে গেছেন, শাসক শিবিরের একজন সদস্য ছিলেন, এখন আপনি মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় সরাসরি অবশ্যই মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। এটা আপনি, আমি চ্যানেলে দিচ্ছি, ওনাকে জবাব দিতে হবে আমার কাছে। আমি একজন নাগরিক এবং কয়েক কোটি ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভর করে আছে এই ওবিসি মামলার উপরে। আপনি জানেন 12 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। কি হিন্দু কি মুসলমান আমি বুঝি না, তারা ছাত্র, তারা ওবিসি, তারা চাকরি পরীক্ষার্থী, তারা বঞ্চিত কেন? তাহলে 5 আগস্ট আপনি কপিল সিব্বালকে দিয়ে কেন বলালেন না যে আমাকে 3 মাস সময় দিন, 5 মাস সময় দিন, আমি এটা সমাধান করে দেবো? তাহলে 10 মাস পরে ফাইনাল হিয়ারিংয়ের দিন আপনি মাথায় কুবুদ্ধি খাটালেন। বাহ 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 বাহ! একজন মাননীয় আমাদের অভিভাবিকা হিসাবে, সাংবিধানিক প্রধান হিসাবে আপনি এখন বলছেন যে আমি ওটা 3 মাসের মধ্যে সব কিছু করে দেবো। আসলে ব্যাপার শুনুন, 3 মাসের মধ্যে অসম্ভব। পরিকল্পিত বলে মনে করছেন? একেবারে পরিকল্পিত, এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে নষ্ট করা একটা পরিকল্পনা, আর কিচ্ছু নয়। একটা প্রশ্ন করতে চাইছি, শাসক শিবিরের প্রতি ক্ষোভ রয়েছে, যারা ওয়াই চ্যানেলে বারবার আন্দোলনে বসছেন, সেই শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি সেখানে ছুটে গিয়েছেন, যারা আন্দোলনে বসেছেন তাদের সাথে কথা বলছেন তিনি। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? কারণ আপনিও মুখপাত্র ছিলেন ওই দলেরই। দেখুন, তখন আমার মুখপাত্র থেকে চলে আসার একটা মাত্র কারণ, সম্মানের সঙ্গে চলে আসার, যে সমস্যার সমাধান করতেই হবে। আমাকে উচ্চ মহল থেকে বলা হয়েছিল, কামাল সাহেব রাজনীতি করতে শিখুন। আমি বললাম না, আমি শিক্ষক মহাশয়, আমি সমস্যার সমাধান করার জন্য এখানে এসেছি। আর তারপর থেকে সরে এসেছি। কুণালদা আমার প্রতিবেশী, আর প্রতিবেশীকে নিয়ে কোনো সভ্য মানুষ খারাপ কথা বলে না, ঠিক আছে? সুতরাং কুণালদা তাদের কি করেছেন বা তারা সমস্যার সমাধান হয়নি, সেটা কুণালদাই ভালো বলতে পারবেন। কিন্তু আমি বহুবার সেখানে গেছি, কারোর সমস্যা সত্যি তারা সেখানে বসে আছে, তাদের সমস্যার সমাধান হবেই, মানে হতে পারত, যদি সরকারের সদিচ্ছা থাকতো আর সম্মুখ গতি না থাকতো, কচ্ছপের গতি না থাকতো, তাহলে কিন্তু এটা হতো। আর কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি একটু সমস্যা আছে।
আচ্ছা, 26শে ভোট রয়েছে, বিধানসভা ভোট। তার আগে আমরা সবসময় দেখি যে সরকার একটু বেশি সরকারি প্রকল্প নিয়ে একটুখানি তার প্রচার করতে ব্যস্ত হয়ে পড়ে, কিংবা যে কাজগুলো খুবই ধীরগতিতে এগোচ্ছে তাতে দ্রুততার সহিত সেই কাজগুলির গতি বাড়িয়ে দেওয়া হয়। ভোট এলেই কিন্তু এই চিত্র আমরা দেখতে পারি। যেহেতু 26শে বিধানসভা ভোট রয়েছে, সেক্ষেত্রে এই যে জটগুলি দীর্ঘদিন ধরে রাজ্যকে সম্মুখীন হতে হচ্ছে, সেই জট কি কাটতে পারে কোথাও? মানে এই যে ওবিসি জট কাটলে তবে তো চাকরির পরীক্ষা হবে, এটা একেবারে নিশ্চিত। 100 পয়েন্ট রোস্টার না হলে হতে পারে না, যদিও মাদ্রাসায় হতে পারে। এবং সরকার ইচ্ছা করলেই, আইনবিদদের জিজ্ঞেস করবেন, তারা ইচ্ছা করলেই, এরা জানে ইচ্ছা করলেই কিন্তু বিজ্ঞপ্তি দিতেই পারে, তার পদ্ধতি আছে, কিন্তু সেটা তো বলবে না কাউকে। অর্থাৎ এই জট কাটানোটাই ওদের কাছে হচ্ছে কি, এই সরকারের কাছে কিন্তু মানে লক্ষ্য নয়, ওদের লক্ষ্য হচ্ছে কি মানে এখন যেটা যে মানে ধর্ম নিয়ে রাজনীতি করব, আর ধর্ম নিয়ে রাজনীতি করব, অর্থাৎ শাসক দলের পৌষমাস আর এই চাকরি প্রার্থীদের সর্বনাশ। আপনি বলছেন শাসক শিবির ধর্ম নিয়ে রাজনীতি করছেন? অবশ্যই। মুখপাত্র ছিলেন আপনি। তখনকার কথা, তৃণমূল আমার কাছে অতীত অতীত। পরে কোনো ভাবনা চিন্তা রয়েছে যদি এই জট কাটে ভবিষ্যতে আবার তৃণমূলে ফিরে যাওয়ার কথা ভাবছেন? ওরকম কোনো চিন্তা, আমি যেদিন মানে একেবারে পাগল হয়ে যাব সেদিন আবার তৃণমূলে যাব। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাইছি, বিধানসভার মধ্যেও ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি শিব ঠাকুরের দিকে মাথা রেখে ঘুমোচ্ছি, কালী পুজো করছি বাড়িতে, আবার দেখা গেল ফুরপুরাতে গিয়ে তিনি একদম ইফতারে বসে পড়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন বিধানসভার মধ্যে যারা মুসলিম বিধায়করা রয়েছেন চ্যাংদোলা করে বাইরে বের করবেন। হুমায়ুন কবির বলছেন, একসময় বলেছিলেন মুর্শিদাবাদে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। কিভাবে দেখেন এই জিনিসগুলো আপনি? প্রথম কথা, শাস্ত্রে বলে, সমস্ত শাস্ত্রে ধর্ম নিয়ে যারা কোন্দল করে তারা ধর্মের মর্ম বোঝে না, ঠিক আছে? এবং সমাজে দুর্নীতি বেড়ে গেলে মানুষ তখন ধর্ম নিয়ে আলোচনা করতে বেশি অভ্যস্ত হয়ে পড়ে, এটা খুব স্বাভাবিক। এবং সমস্ত ধর্ম বলেছে যে মিথ্যা, দুর্নীতি, হিংসা থেকে তুমি ধর্মটাকে বিরত করো। কিন্তু এরা কি করছে? মিথ্যা, দুর্নীতি, হিংসা ধর্মের মধ্যে নিয়ে আসছে। কারণ কি বলছি, আপনি কোন ধর্মের মানুষ সেটা বড় জিনিস না, মানবিক ধর্ম সবচেয়ে বড় জিনিস। আপনি ভালো কাজ করবেন, সব কিছুর সমাধান করবেন, আপনার মন্দিরেও যেতে হবে না, আর ফেকভাবে ওই ওড়না পড়ে ওই আপনাকে ওখানে যেতে হবে না। অর্থাৎ এইটা থেকেই আমার সবসময় মনে পড়ে কি জানেন তো, এই যে উনি মানে হিজাব পরে যাচ্ছেন না, যেতেই পারেন, হিজাব পরে যাচ্ছেন, ব্যাপার হচ্ছে কি এটাতে মধ্যে মানে সাদা খাতা জমা দিয়ে চাকরি আর ভরা পেটে হিজাব পরে ইফতারি। ধর্মকে অপমান? হ্যাঁ, সাদা খাতা জমা দিয়ে চাকরি আর ভরা পেটে হিজাব পরে ইফতারি, সেম, দুটো একেবারে সেম। মানে ইফতারি করতে গেলে সেখানে তার আগে কিছু বলতে হয়, সেটা উনি কী বলেন? আমার কাছে এখানে যারা ইফতারি করতে সন্ধ্যাবেলায় সাংবাদিক আপনাদের মধ্যে যারা আসেন, আমি খেতে হবে ভাই, খেতে হবে। যারা অন্য ধর্মের তারা সেটা এরাও নমস্কার করে, অনেকক্ষণ তো নমস্কার করে তারপরে সেটা তারা খায়। অর্থাৎ তারা কিন্তু একটা তাদের যা সংস্কৃতি, তাদের যা কালচার, সেটা তারা ওখানে ব্যবহার করছে। কিন্তু আপনি আপনার ধর্মের সংস্কৃতি থেকে পাল্টি খেয়ে মুসলিমদের ভোট পাওয়ার জন্যে কেন এই জিনিসটা করছেন? আপনি কোথায় মন্দিরে যাবেন কি মসজিদে যাবেন কোনো ব্যাপার নয়। দীঘায় যে মন্দির করছেন, পুরীর জগন্নাথ মন্দির, আচ্ছা এতে কী হবে? সমস্ত জায়গায় তো মন্দির আছে, এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি যেখানে মন্দির তার পাশে মসজিদ, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটাই বাঙালিদের কালচার। তাহলে উনি হঠাৎ কেন ওখানে ওই পুরীর মন্দিরটা করতে গেছেন? মুসলিম ভোট জানেন আছেন আমার কাছে, আমার হিন্দু ভোট নিয়ে সমস্যা আছে, তাহলে একটা ওখানে পুরীর ওই জগন্নাথ মন্দির করি। আচ্ছা, একটা প্রশ্ন সাংবাদিক হিসেবে আপনাদের করছি, ওই জগন্নাথ মন্দিরে গেলে কোনো সংখ্যালঘু ঢুকতে পারেন না, জানেন তো নিশ্চয়ই? আচ্ছা, এখানে যে জগন্নাথ মন্দিরটা করছে, আমি পুরীতে আমি এই দীঘায় বেড়াতে গেলে যদি আমি ঢুকতে পারি তাহলে কিন্তু জগন্নাথ মন্দিরের মাহাত্ম্যটা নষ্ট হয়ে গেল। আমি হিন্দু ভাই বোনদের
কাছে ক্ষমা চাচ্ছি এটা বলার জন্যে। যদি আমি ঢুকে যাই, আমাকে যদি ঢুকতে দেয়, নাম কামাল হোসেন যদি ঢুকতে দেয়, তাহলে তো মাহাত্ম্য নষ্ট হয়ে গেল। তার মানে রাজনীতির জন্যে ধর্মটাকে মেশানো হয়েছে। এবারে শুনছি ওখানে ফুরফুরা শরীফে গেছিল, সেখানে তারা যদি বলে পাশে একটা মসজিদ করে দাও না, এখানে মুসলমানরাও তো যায়, তারাও মসজিদ পড়বে, তারাও সেখানে নামাজ পড়বে, তাহলে এটার দ্বারা কি বোঝাচ্ছে? এতদিন তো ওখানে মন্দির ছিল না, ভারত পশ্চিমবঙ্গে মসজিদও ছিল না, কেন মানুষ দীঘায় যায়নি, আসেনি? তাহলে হঠাৎ কেন এই হচ্ছে? আসলে ওই যে বললাম না, সমাজে দুর্নীতি বেড়ে গেলে রাজনীতিবিদরা ধর্মের দিকে নিয়ে যায় বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্মকেই কেন বেছে নিয়েছেন? বারবার ফুরফুরায় ছুটে যাচ্ছেন, বারবার দেখছি রেড রোডে তিনি বসে পড়ছেন। মানে ব্যাপার হচ্ছে কি, এই যে বললাম না যে ইসলাম সংখ্যালঘুদের এই যে প্রায় 40%-এর কাছাকাছি আর কি, যাই বলুক 40%-এর কাছাকাছি ভোট, তার ভিতরে যদি 2% ছেড়ে চলে যায়, তাহলে ওই ভোটটা ওনার থাকলেই তো বিরাট ব্যাপার। এবং কিছুদিন আগে তো আপনি দেখেছিলেন, বলেছিলেন যে যে গরুর কি বলে বলুন, দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয়, কিন্তু কথাটা ভুল। এখন যে গরুর দুধটাও খাচ্ছে, মানে আমরা ভোট দিচ্ছি, আবার আমাদের লাথিও মারছে। এখন আমাদের লাথিও মারছে। হুমায়ুন কবিরকে কি করলো? লাথিও মারছে। এবং শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলেছেন, সেটা শিক্ষক হিসাবে আমি একদম মেনে নেই না। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে একটা কাস্টকে নিয়ে, জাতকে নিয়ে আপনি এ কথা বলবেন কেন? ঠিক তার আগে ববি হাকিম যেটা বলেছিলেন, আমরা 70% এখানে এসে যাব, মিনি পাকিস্তান করব। উনি কোরআনের বিধান অনুযায়ী উনি মুসলিম ধর্ম মেনে চলে না, মুসলিম ধর্মের কেউ নয়, নামটা শুধু মুসলিম, কিন্তু ওনার মধ্যে কোরআনের কোনো বিধান নেই। যার মধ্যে কোরআনের বিধান আছে, আদর্শ আছে, সে সমস্ত ধর্মকে সমান চোখে দেখবে, এটা কোরআনের বিধান। আর এইবারে শুভেন্দু অধিকারী বলেছে, তার কাউন্টার করে হুমায়ুন কবির বলেছে। কেন জানেন তো? এই যে এইটাই উনি প্রশ্রয় দিচ্ছেন কেন? যাতে এই যে নিয়োগ দুর্নীতি, ওবিসি মামলা থেকে মন সরে যাক। সবাই তোমরা ধর্ম ধর্ম নিয়ে মারপিট করো, ধর্ম ধর্ম নিয়ে এইসব করো। কিছুদিন আগে কেন বললেন মুসলমানরা যদি নেমে যায় মাঠে, কেন হিন্দুরা নামবে না? আপনারা ভোট তো হিন্দুরা দিয়েছে। তার আগে দেখুন, এই যে দোলের দিন, কেন ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে তো ছোটোবেলা থেকে দোল দেখে এসেছি, যখন দোল খেলা হচ্ছে আমরা সবাই মিলে সেটা দেখতে যেতাম। এবং যখন মহরম হতো, তখন হিন্দু ভাই বোনা তারা দেখতে আসতো। দোল এবং শুক্রবার নামাজ একদিন হয়েছে, খুব ভালো জিনিস। তাহলে মুসলিমরা নামাজ পড়বে, এদিক থেকে হিন্দু ভাইরা দোল খেলে যাবে, অসুবিধা কি? আচ্ছা, এই ভেদাভেদ কি 2011-র পর থেকেই শুরু হয়েছে বলে মনে করছেন? ভেদাভেদটা 2011-র পর থেকে বেশি শুরু করেছেন, এবং উনি মুসলিমদের কতটা বঞ্চিত করছেন সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের মুসলিমরা বোঝেন না। মুসলিমদের না বোঝার কারণ কি? মুসলিমদের না বোঝার কারণ বিজেপি জুজু। দেখো, আমি তোমাদের মোটামুটি ঠিক রেখে দিয়েছি, কিন্তু তারা বুঝতে পারছে না। প্রথম 2011-তে আসলেন 49 জন মুসলিম এমএলএ, তারপরে কমে আসলো, তারপরে এখন 24 জন মুসলিম এমএলএ। সেটা মুসলিম সম্প্রদায়ের মানুষদের বোঝা উচিত। আরেকটা বলছি, আপনাদের মতো যারা সাংবাদিক, শিক্ষিতা সাংবাদিক, ইউনিভার্সিটি থেকে পাশ করা সাংবাদিকতা না হলে আপনারা এতদিন চাকরি পেয়ে যেতেন অন্য বিষয়ে থাকলে। সেখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে মুসলিম সংখ্যালঘু বা হিন্দু ভাই বোন মেয়ে সবার জন্য কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি ইত্যাদি করে তাদের লেখাপড়া ভালো হয়ে যায়। সত্যি তাই, যেটা আজ থেকে 10 বছর আগে দেখা যায়নি সংখ্যালঘুদের মধ্যে। এখন তারা এমএ, এমএসসি, বিএড করছে। বিএড করে কি করবে? শিক্ষার সম্পূর্ণটা হচ্ছে তো নিজের হাতে খাওয়া, সেটা কই? তাহলে তারা তো চাকরি পাচ্ছে না। এখন তারা বুঝছে যে মাননীয় মমতা ব্যানার্জি তাদেরকে কিভাবে পিছনে ফেলে দিচ্ছে, কয়েক যুগ পিছনে ফেলে দিয়েছে। 2012 স্কুল সার্ভিস, 2016 স্কুল সার্ভিসের পড়তে পরীক্ষা নেই, 10 বছর বয়স চলে গেছে অনেকের। নতুন নিয়োগ হলে আপনি 10 বছর বয়স বাড়াবেন তো? আপনি ভুল করেছেন, তাহলে আপনাকে কিন্তু এটা দিতেই হবে। এই সব হতাশগ্রস্ত ছেলেমেয়েরা যাদের বয়স চলে গেছে, যাদের স্বপ্ন স্কুলের মাস্টারমশাই দিদিমণি হবে, আপনি করবেন তো তাদের বয়স বাড়াতেই হবে আপনাকে। এটা থাকার সময় আমিও বলেছিলাম
যে বয়স বাড়াতে হবে, মাদ্রাসা সার্ভিস এবং স্কুল সার্ভিস কমিশনের বয়স বাড়াতে হবে। যাদের বয়স যখন 38-39 তারা তখন 2016 সালে পরীক্ষা দিয়েছিল, আর দুবার পরীক্ষা দিলে পেয়ে যেত। তাহলে এত 6 বছর 10 বছর পরীক্ষা দেয়নি, তাদের জন্য দায়ী কে? আপনি দায়ী। যতই বলুক যে যারাকে কেস করতে যাচ্ছে ওই যে দুষ্টু লোক, আমি আপনাকে বলে দিলাম, যদি দুষ্টু লোক কেস করতে যায় ওবিসি, তাহলে আপনি ফের সেটাকে সেখান থেকে নিয়ে এসে কেন বললেন ওটাকে আমি ফের আবার সার্ভে করব? তার মানে কি আপনার সার্ভে ভুল ছিল? পরিষ্কার আপনার সার্ভে ভুল ছিল। এটা তো মেনে নিয়েছেন উনি। তাহলে সাধারণ মানুষ এবার বুঝে যাক যে ওবিসি মামলা নিয়ে ইচ্ছা করে দেরি করাচ্ছেন। কেন বলুন তো? এই 3 মাসে হবে বলে আমার মনে হয় না, যতটুকু আমার আইডিয়া আছে এই নিয়ে যা পড়াশোনা। তারপরে বলবে হুজুর আর 2 মাস দিন, তারপর বলে পুজোর ছুটি, তো পুজোর ছুটি, কোর্ট পুজোর ছুটি, এই করতে করতে তারপরে নোটিফিকেশান ভোটের, ব্যাস হয়ে গেল। এবং এখনও কি বলছে, আপনি পরশুদিন না কবে বলেছেন, আপনার সাংবাদিক বুঝবেন, 2 লাখ রেডি আছে, 2 লাখ রেডি আছে, শুধু ওবিসি মামলাটা মিটুক না। তার আগে বলেছে 5 লাখ, তার আগে বলেছে 10 লাখ। অর্থাৎ এই যে অসত্য কথার একটা পর সিরিয়াল অসত্য কথা কেন বলে যাচ্ছেন? এখন যারা ভাবছেন তারা বলছেন আমি কেন বা এত বলছি। আপনার বাড়ির যে সন্তান যে MSc বিএড করে বসে আছে, যার বাড়িতে MSc বিএড করে বসে আছে বেকার, তাদের প্রত্যেকের লক্ষ্য আমি চাকরি করে আমার বৃদ্ধ বাবা মাকে খাওয়াবো। আরেকটা প্রশ্ন করতে চাইছি, যেহেতু 26-এ একটা বিধানসভা ভোট রয়েছে, সেখানে দাঁড়িয়ে যদি কামাল হোসেন শিক্ষাবিদ একজন শিক্ষকতা ছেড়ে যদি আপনাকে কোনো রাজনৈতিক দল আপনাকে ডাকে, আহ্বান জানায়, আপনি কি হাত মেলাবেন রাজনৈতিক দলের সাথে? দেখুন, এই প্রশ্নটা আমাকে আজও পর্যন্ত কোনো সাংবাদিক করেনি, আপনি করেছেন, আমি উত্তর দিচ্ছি। ছাত্রছাত্রী এই যে এতদিন পরীক্ষা হয়নি স্কুল এবং মাদ্রাসা পিএসসি, যে বলবে, আমি পরিষ্কার করে বলছি, যে আমাকে যাই ভাবুক না কেন, যে বলবে যে এই আবার কয়েক লক্ষ শূন্য পদে বিজ্ঞপ্তি দেবো এবং সঠিকভাবে নিয়োগ হবে, দুর্নীতি হবে না, আমি তাদের হেল্প করব, তাদের সঙ্গে হাত মেলাবো। অবশ্যই আমি কামাল হোসেন স্কুলের শিক্ষক থেকে সারা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে প্রবেশ করেছি শুধু এই শিক্ষিত চাকরি প্রার্থীদের ভালোবাসা শ্রদ্ধার জন্যে। রং দেখে যাবেন নাকি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দেখে, একজন শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দেখেন। আমার লক্ষ্য, আমার কাছে যারা আসেন বা যারা বই পড়েন, যারা আমার ভক্ত, তারা স্কুল এবং মাদ্রাসার চেয়ারে বসুক বা পিএসসির চেয়ারে বসুক, এটাই হচ্ছে কি আমার লক্ষ্য। আমার রং ছাত্রছাত্রীদের চোখের মুখের বিবর্ণ রংটা আমার কাছে কষ্টকর। সুতরাং কোন পার্টির কি রং আমার দেখার দরকার নেই, কোনো দেখার দরকার নেই। যে এই ছাত্রছাত্রীদের কয়েক লক্ষ 2 কোটি ছাত্রছাত্রীদের প্রায়, তাদের যে সমস্যার সমাধান করবে এবং করে দিতে হবে, করে তার আগে আমি হেল্প করব, করে দিতে হবে, তারপরে আমি তার সঙ্গে হাত মেলাবো। আমি পরিষ্কার বলে দিলাম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।